নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো অনেক দিন ভিডিও নিয়ে আসা হয়নি। ইতিমধ্যে মে মাস পড়ে গেছে এবং ফার্স্ট সেমিস্টার তোমাদের পরীক্ষা কবে হবে সেই বিষয়ে ইউনিভার্সিটি থেকে কোনো রকম নোটিশ আসেনি। তবে আশা করা যায় যে জুন মাস নাগাদ এরকম কোনো একটা খবর আসতে পারে। তো আমি বলবো যে তোমরা এখন থেকে সেরকমভাবে না পড়লেও একটু দেখে রেখো। তো দেখো, বিএড হচ্ছে 2 বছরের কোর্স এবং বিএড নিয়ে সবাই চিন্তিত থাকে কিনা জানি না। তবে যারা মনে করছো যে বিএডটা মানে কীভাবে, অনেকগুলো পেপার আছে, যেহেতু এবারে প্রথম ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাটা দিলে তোমাদের আশা করি জিনিসগুলো পরিষ্কার হবে। তো বর্তমানে এমন একটা পরিস্থিতি হয়েছে যেখানে ধরো অনেক শিক্ষকের চাকরি চলে গেছে, বা শিক্ষক যে পেশা আছে, শিক্ষক তো একজন, তো সেই পেশা নিয়ে তোমরা কে কতটা এগোবে সেই নিয়ে দ্বিধাদ্বন্দ্বে রয়েছে। তবে এটুকু বলবো যে নিরাশ হয়েও না, যেহেতু একটা কোর্সে তোমরা অ্যাডমিশন নিয়েছো এবং সেটা যেহেতু অ্যাডমিশন অলরেডি নিয়েছো, তো সেটা যে কীভাবে পার্সিউ করা যায় বা ভালোভাবে পাস করা যায় সেই চিন্তাই করা উচিত। তো এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে এইরকম একটা সিলেবাসের একটা পিডিএফ নিয়ে আমি এসেছিলাম। তো আগের ভিডিওতে আমি বলেছি যে কীভাবে কতটা কী আছে। 7টা পেপার আছে, বাইরের কলেজে সেন্টার পড়বে এবং থিওরি এক্সামটার বিষয়ে আজকে বলবো। প্র্যাকটিকামগুলো তোমরা আশা করি পেয়েছো এবং আমার পক্ষে যতটা সম্ভব হয়েছে দেওয়া আমি ততটা সাহায্য করেছি। এবং তোমরা যদি মনে করো যে আমার এই কাজ তোমাদের কোনোরকমভাবে সাহায্য করে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার এবং অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবে না। তো যেটা বলেছিলাম যে বিএড ফার্স্ট সেমিস্টারে 7টা পেপার, অ্যাকচুয়ালি 7টা পেপার, তাহলে কী কী? 1.1.1, 1.1.2 এবং এই দুটো পেপারেরই দুটো করে হাফ আছে, তাহলে হলো 4টে, এবং 1.1.5 এবং ইবিসি 1, এই টোটাল হলো 7টা। তো দেখো, আমি প্রথমে অনেকের কাছে মনে হবে যে বিএডটা, অনেকে ধরো সায়েন্স স্ট্রিম থেকে এসছো বা অনেকে নানা রকম স্ট্রিম থেকে এসেছো। আর্টসের যারা স্ট্রিম থেকে এসছো প্রপার, তো এডুকেশনের স্টুডেন্ট তো তোমরা কেউ নও। তো সেক্ষেত্রে এডুকেশন পারপোজ একটা কোর্স কীভাবে সহজ হবে সেই বিষয়ের জন্যই আমি সেরকম ভাবনা থেকে প্রথমে ইপিসি 1 থেকে শুরু করেছি। পরে আরও ভিডিওগুলো আসবে। প্রথম থেকে শুরু করলেও করা যেতে পারতো, অসুবিধা নেই, কিন্তু ইপিসি 1 থেকে শুরু করছি কারণ দেখো, ইপিসি 1 হচ্ছে তোমাদের 25 নম্বরের একটা লিখিত পরীক্ষা দিতে হয়। তো 5টা হচ্ছে 2 নম্বরের প্রশ্ন লিখতে হয়, আর 3টে 5 নম্বরের। কোনো রকম বড় প্রশ্ন 10 নম্বর লিখতে হয় না। তো আমার মনে হলো যে এটা তোমাদের এইটা দিয়ে শুরু করলে তোমরা ব্যাপারটাকে সহজে বুঝতে পারবে, আর না হলে বাকিগুলো শুরু করা যেতে পারতো। এবারে বিএড ব্যাপারটা যেটা আছে, বিএডের মধ্যে সিংহভাগ চাইল্ড সাইকোলজি আছে ঠিকই, কিন্তু বাকি যে সমস্ত বিষয় আছে সেগুলো কিন্তু প্রত্যেকটা টিচার এলিজিবিলিটি টেস্টে এবং প্রচণ্ডভাবে প্রাসঙ্গিক, এবং এগুলো সম্পর্কে সামান্য যদি তোমাদের জ্ঞান থাকে, তাহলে পরবর্তীকালে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বা যাকে তোমরা পড়াও না কেন বা শিক্ষকতা করো না কেন, সেখানে তোমাদের কাজে লাগতে পারে। সরকারি কলেজে যারা পড়েছো তারা আশা করি নিশ্চয়ই এতদিনে জেনে গেছো যে কী কী আছে সিলেবাসে। এছাড়াও যদি না জেনে থাকো, তাহলে এই ভিডিওতে আমি সমস্ত কিছু পরিষ্কার করার চেষ্টা করছি। এছাড়া প্রাইভেট যে সমস্ত বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ রয়েছে, সে সমস্ত ছেলেমেয়েদের জন্য আশা করছি এই ভিডিওটা কাজে লাগবে। তো দেখো, ইপিসি, প্রথমে আমরা সবাই ভাবি যে ইপিসি কি, ইপিসির ফুল ফর্ম, এই প্রশ্নটা তোমাদের প্র্যাকটিক্যাল ভাইভাতে অনেক সময় আসে। ইপিসির ফুল ফর্ম হচ্ছে এনহ্যান্সিং প্রফেশনাল ক্যাপাসিটিস, অর্থাৎ পেশাগত যে ক্যাপাসিটিগুলো আছে সেটাকে হচ্ছে এনহ্যান্স করার যে কোর্স, তাকে বলা হচ্ছে এনহ্যান্সিং প্রফেশনাল ক্যাপাসিটিস। এছাড়াও এই যে ইপিসির ফুল ফর্ম এটা, এবং এই যে পেপারটা আছে তার নাম হচ্ছে রিডিং অ্যান্ড রিফ্লেক্টিং অন টেক্সট। এখানে তোমরা দেখতেই পাচ্ছ, দেখো, থিওরি 25 মার্কসের, আর এঙ্গেজমেন্ট উইথ দ্য ফিল্ড অর্থাৎ প্র্যাকটিকাম হচ্ছে তোমাদের 25 নম্বরের, অর্থাৎ একটা ইপিসি প্র্যাকটিকাম করতে হয়, তো সেটা টোটাল মিলিয়ে 50। তো প্রত্যেকটা এই যে 7টা পেপার আমি বললাম, 7টা পেপারের তোমরা যদি সিলেবাসটা লক্ষ্য করো, দেখবে প্রত্যেকটা পেপারেরই 5টা করে ইউনিট রয়েছে। প্রত্যেকটা পেপারে 5টা করে ইউনিট রয়েছে, বা 5টা করে অধ্যায় রয়েছে। তো সেই 5টা থেকে কোনো চ্যাপ্টার থেকে হয়তো 5 নম্বরের প্রশ্ন আসে, কোনো চ্যাপ্টার থেকে হয়তো 2 নম্বরের প্রশ্ন আসে। শর্ট প্রশ্ন তো ধরো যে কোনো জায়গা থেকে আসে। তো সেই জন্যই আমি আলোচনা করছি ধীরে ধীরে। দেখো, এবারে আমি একটা বিষয় বলে রাখি, আমি এরপরে হচ্ছে তোমাদেরকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখানোর চেষ্টা করবো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কীভাবে প্রশ্নগুলো আসে। বিএড কোর্সে অনেকগুলো পেপার আছে, অনেক খাতা তৈরি করতে হয় ঠিকই, তবে এটুকু বলবো যে এই পড়াগুলো এমন কিছু কঠিন সেরকম নয়, বা অনেকটা এফোর্টও দিতে হবে এরকম নয়। যদি কেউ দিতে চাও তাহলে অবশ্যই দিতে পারো, কিন্তু যার কাছে একেবারে সময় নেই বা যে ভাবছো যে এর পাশাপাশি অন্য কিছু বিষয় নিয়ে পড়াশোনাটা এগিয়ে রাখবে, তাহলে আমি বলবো যে মিনিমাম 10 থেকে 15 দিন আগে যদি তোমরা পিওয়াইকিউগুলো, প্রশ্নগুলো দেখে যাও এবং তাদের উত্তরগুলো ভালোভাবে রিডিং করে এবং কোনোরকমভাবে যে পয়েন্টগুলো আছে সেগুলো যদি ভালো করে মনে রেখে লিখে আসার চেষ্টা করো, তাহলেই আশা করছি বিএডের তোমাদের চাপ অনেকটাই কমবে এবং গুছিয়ে লিখে আসলে সেরকম নাম্বার পাওয়া যাবে। তো এই বিষয়ে চিন্তার কিছু নেই, তোমরা একটু চেষ্টা করলেই ভালো নাম্বার পেতে পারো, এটুকু বলতে পারি। আর একটা কথা, সেটা হচ্ছে যে এই বিষয়গুলি ধরো তুমি যখন লিখবে, তখন নিজের স্টুডেন্ট হিসেবে থাকলে কি সেই জায়গায় কী উত্তর দিতে, বা তুমি একজন শিক্ষক হিসেবে তোমার কী করণীয় উচিত, মূলত সেই বিষয়গুলো নিয়েই এই সিলেবাস। তো
দেখো এখানে লেখা আছে যে ফার্স্টে ইন্ট্রোডাকশন টু রিডিং অর্থাৎ পঠনের ভূমিকা। তো পঠনের ভূমিকাতে এখানে হচ্ছে ইন্ট্রোডাকশন টু রিডিং, পঠনের ভূমিকাতে হচ্ছে মূলত কী কী বিষয় থাকে আমি একটু বলার চেষ্টা করছি। দেখো দেখো এখানে আছে রিডিং হচ্ছে কি জিনিসটা, তার মিনিং এবং প্রসেস, অর্থাৎ রিডিংয়ের অর্থ কী, অর্থাৎ পঠনের অর্থ কী এবং তার পদ্ধতি। অর্থাৎ কোনো একটা জিনিস যদি আমরা পড়ি তাহলে সেই কোনো বিষয়ে পড়ার পদ্ধতিগুলো কী কী। ধরো আমি একটা কবিতা পড়ছি বা আমি একটা উপন্যাস পড়ছি আর আমি একটা খবরের কাগজ পড়ছি, ঠিক আছে, তাহলে প্রত্যেকটা পড়ার ধরন নিশ্চয়ই একই হবে না, আলাদা আলাদা রয়েছে। তো সেই নিয়েই এই অধ্যায়। এছাড়া দেখো ইম্পর্টেন্স অফ রিডিং অ্যাক্রস কারিকুলাম, অর্থাৎ পাঠ্যক্রম জুড়ে পঠনের যে গুরুত্বটা রয়েছে সেটা, এবং তারপরেই রয়েছে ক্যারেক্টারিস্টিক্স অফ রিডিং, অর্থাৎ পঠনের কী কী বৈশিষ্ট্য, অর্থাৎ কোনো একটা পাঠ, আদর্শ পাঠের কী কী বৈশিষ্ট্য হতে পারে, এইগুলো নিয়ে হচ্ছে এই চ্যাপ্টারটা রয়েছে। তাহলে প্রথমে আমি বলি, দেখো এখানে আমি একটা কথা বললাম যে পাঠ্যক্রম জুড়ে পঠন। তাহলে পাঠ্যক্রম অর্থাৎ কিন্তু কারিকুলাম বোঝায় বা সিলেবাস বোঝায়, ঠিক আছে। তাহলে পাঠ্যক্রমের কী কী উপকারিতা হয় এই প্রশ্নটাও বেশিরভাগ আসে। এছাড়া আদর্শ পাঠের কী কী বৈশিষ্ট্য এই প্রশ্নটাও আসে। এছাড়া পাঠ্যক্রমে জুড়ে পঠনের গুরুত্ব, এটা একটা বড় প্রশ্ন হিসেবেও থাকে। এই হলো মূলত বিষয়বস্তু। এরপর আমরা চলে যাচ্ছি রিডিং স্কিলস অর্থাৎ হচ্ছে দক্ষতা। তাহলে পঠন দক্ষতার মধ্যে কী কী দক্ষতা রয়েছে সেটা আমরা দেখব। দেখো এখানে লেখা আছে লেভেলস অফ রিডিং: লিটারাল, ইন্টারপ্রেটিভ, ক্রিটিক্যাল অ্যান্ড ক্রিয়েটিভ। লিটারাল অর্থাৎ আক্ষরিক পাঠ, অর্থাৎ কোনো বিষয় সম্পর্কে যদি তুমি প্রথম তথ্য লাভ করে থাকো তাহলে সেই অনুযায়ী ধরো যে পাঠটা হবে তাকে বলা হচ্ছে লিটারাল রিডিং অর্থাৎ অথবা আক্ষরিক পাঠ। এছাড়া রয়েছে ক্রিটিক্যাল রিডিং, ক্রিটিক্যাল থিঙ্কিং কথাটা খুবই ইউজ হয়ে থাকে, ক্রিটিক্যাল রিডিং। এছাড়া ক্রিটিক্যাল রিডিং অর্থাৎ মানে কোনো একটা পাঠ পড়ে তোমার সেটা তার যদি গভীর চিন্তা বা গভীর বিচার বিশ্লেষণের মধ্যে দিয়ে কী আলোচনা করা হচ্ছে সেটা বুঝতে পারো, বা সেটা উপলব্ধি করার জন্য যে পাঠটা করো তাকে বলা হচ্ছে বিচারমূলক পাঠ বা ক্রিটিক্যাল রিডিং। এছাড়াও যেটা রয়েছে সেটা হচ্ছে যে নীরব পাঠ এবং সরব পাঠ কাকে বলে। সরব পাঠ অর্থাৎ ছোটো ছোটো বাচ্চাদের মধ্যে দেখবে জোরে জোরে পড়তে বলার একটা বৈশিষ্ট্য রয়েছে। তাহলে কী হবে, তাদের উচ্চারণের যে বৈশিষ্ট্যটা আছে, কোথায় ভুল আছে শিক্ষক যেমন বুঝতে পারবে, এবং যদি ভুল হয়ে থাকে তাহলে সেটা সংশোধনটাও করে দিতে পারবে। এছাড়া নীরব পাঠ কি, নীরব পাঠ হচ্ছে একা বসে কোনো একটা ধরো কবিতা তার রসসাধন করবার জন্য যে পাঠ করা হয়ে থাকে তাকে বলা হচ্ছে নীরব পাঠ। এবার আসছে স্কিমিং এবং স্ক্যানিং। এছাড়াও যে দেখো ইন্টেন্সিভ এক্সটেন্সিভ রিডিংয়ের মধ্যেও এই জিনিসগুলো রয়েছে। এরপরে হচ্ছে যে জিনিসটা যে স্কিমিং এবং স্ক্যানিং। স্কিমিং অর্থাৎ ধরো কোনো একটা বড় একটা বিষয়বস্তু রয়েছে খবরের কাগজে, আর্টিকেলটাকে তোমার কাছে সময় বেশি নেই, হ্যাঁ, হয়তো তোমার সামনেই পরীক্ষা আছে, তো এডিটোরিয়ালে কী কী আছে তোমাকে দ্রুত দেখে যেতে হবে। তো হঠাৎ করে চোখ বুলিয়ে নেওয়ার বা নোট, কোনো একটা পরীক্ষা দিতে যাওয়ার আগে আমি নোট রেডি করে রেখেছি, তো ভালোভাবে আমি সেটাকে জাস্ট মেন পয়েন্টগুলো দেখবো, তো সেটাকে বলা হচ্ছে স্কিমিং। এবারে আসছে স্ক্যানিং কি। স্ক্যানিং হচ্ছে কি না, আমি কোনো একটা কিছু খুঁটিয়ে পড়ছি, অর্থাৎ আমার খবরের কাগজে ধরো তাড়াহুড়োর কোনো নেই, তুমি ধীরে ধীরে পড়ছো, ভেতরের অন্তর্নিহিত কী খবর আছে সেটা পড়ছো, তো সেটাকে বলা হচ্ছে স্ক্যানিং। অর্থাৎ কোনো একটা কিছু স্ক্যান করছে, সেই স্ক্যান করাটাকে বলা হচ্ছে স্ক্যানিং। এবারে মেথোডোলজি অফ রিডিং যেটা বললাম যে পঠনের কী কী পদ্ধতি রয়েছে এবং পঠন কী কী প্রকারে, তো এইসব রয়েছে। এরপরেও চলে আসছি রিডিং দ্য টেক্সট। এখানে দেখো টাইপ অফ টেক্সট মানে কী কী পাঠ্যর যে বিষয়টা সেটা কী কী হিসেবে ভাগ করা হয়েছে সেটা রয়েছে। তো এখানে দেখো অনেক কিছু বিষয় রয়েছে, তো এতটা আমি যতটা সম্ভব বলার চেষ্টা করছি। দেখো ইঙ্গিতময় পাঠ কাকে বলে, ডিকোডিং কী, এবং ব্যাখ্যানধর্মী পাঠ কাকে বলে, অর্থাৎ পাঠ্যপুস্তকের যে পঠনটা সেটাই রয়েছে এই 3rd চ্যাপ্টারে। এবং একটা খুব প্রশ্ন আসে প্রায়, ক্ষেত্রটিকা কী, অর্থাৎ ফিল্ড নোট কী। তো ফিল্ড নোট হচ্ছে কি, ধরো তুমি কোনো একটা কাজ করতে গেছো, স্কুলে সার্ভে করতে গেছো, তো সেখানে তুমি কী কী দেখলে এবং সেই দেখার অনুযায়ী তুমি কী কী নোট করলে এবং তার ভিত্তিতে তুমি একটা টিকা তৈরি করলে, তো সেটাকে বলা হচ্ছে, যেহেতু ফিল্ড রিলেটেড তাহলে সেটাকে বলা হচ্ছে সেই জন্য ফিল্ড নোট বা ক্ষেত্র টিকা। এছাড়াও যেটা রয়েছে সেটা বললাম যে ডিকোডিং এবং এনকোডিং। ধরো তুমি কাউকে কোনো একটা বার্তা পাঠাচ্ছ এবং সেই বার্তাটা সে অনেকের মাধ্যমে ঘুরে যেতে পারে, কিন্তু সেই বার্তাটা একটু বিশেষ গোপনীয় ব্যাপার, তাহলে তুমি কী করবে, এবং কোনো উপায়ও নেই নিজে গিয়ে দিয়ে আসার, অন্যের মাধ্যমেই সেই বার্তাটা পৌঁছাবে, তাহলে আমরা কী করব, সেই ডিকোডিংটা মানে একটা তথ্যকে আমরা হচ্ছে কোড করে দেবো। তো এবং যাকে পাঠাবো সে শুধু জানবে যে এই কোডিংয়ের অর্থটা কীভাবে ডিকোড করা হয়, অর্থাৎ একটা কাগজকে খামে মুড়ে দিলে সেই খামটাকে খোলার কী পদ্ধতি সেটা যাকে পাঠানো হবে সেটাই কেবলমাত্র সেই বুঝতে পারবে। তো এই যে খুলে দেওয়ার তথ্যটাকে, যে খুলে দেওয়ার যে ব্যাপারটা বা খামটাকে খুলে দেওয়ার যে প্রসেসটা সেটাকে বলা হচ্ছে ডিকোডিং। আর যে প্রেরক অর্থাৎ যে পাঠাচ্ছে তথ্যটা, সে যেহেতু তথ্য বা কোনো রকম সেটাকে হচ্ছে গোপন রাখার চেষ্টা করছে, তো সেটার জন্য যে পন্থা অবলম্বন করছে সেটাকে বলা হচ্ছে কোডিং। তো এটা আমি সাধারণ একটা উদাহরণ দিয়ে বললাম। ঠিক একইভাবে
কম্পিউটারে যে প্রোগ্রামিংটা করা হয়, ধরো কম্পিউটার তো একটা যন্ত্র, কম্পিউটার নিশ্চয়ই আমাদের মতো সাধারণ যে কথা সেটা সে বোঝে না। তো যন্ত্রকে যন্ত্রের ভাষাই বুঝবে নিশ্চয়ই, তাহলে যন্ত্র যে ভাষা বুঝবে সেই ভাষাটাকে, আমরা যে ভাষাটার কথা বলি সেই ভাষাটাকে সে কোডিং করে প্রোগ্রামিংয়ের আকারে কম্পিউটারে ইনপুট করে দেওয়া হয়। তো সেটা এবং পরবর্তীকালে সেটাকে কম্পিউটার বুঝে সেই অনুযায়ী সেই কাজটা করে। তো এরকমই কিছু একটা প্রসেস। এরপরে দেখো আছে ইউনিট 4-এ ডেভেলপিং রিডিং স্কিলস, অর্থাৎ পঠন যে দক্ষতা আছে সেটাকে তুমি কীভাবে উন্নয়ন করবে বা কীভাবে রিকভারি করবে বা আপগ্রেড করবে। তো এখানে দেখো এই চ্যাপ্টারটা মূলত যেটা আছে যে মানসিক চেতনা, ফলশ্রুতির যে কী কী বৈশিষ্ট্য বা অধিগত জ্ঞান অর্থাৎ মেটাকগনিশন কী, অধিগত জ্ঞান কী, এই সমস্ত বা পঠন দক্ষতা উন্নয়নের জন্য তুমি কী কী কার্যাবলী অ্যাপ্লাই করবে সেটা যেমন থাকে, এই ধরনের পার্ট এখানে রয়েছে। এরপরে একেবারে শেষের ইউনিটে চলে আসছে, যদি ভিডিওটা অনেকটা লেন্থি হয়ে যাচ্ছে, পঠন উপলব্ধি বা রিডিং কম্প্রিহেনশন। এই শব্দটা তোমরা ইংলিশে দেখেছো যে কোনো একটা প্যাসেজ পড়তে দেওয়া হয় এবং তার ভিত্তিতে কিছু প্রশ্ন থাকে, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন। তো এরপরেও তোমরা ধরো কোনো একটা বিষয় পড়লে সেটা কী উপলব্ধি করতে পারলে বা পাঠ্যের পড়ার আগে পাঠ্যবস্তু কীভাবে তোমরা পরিদর্শন করবে এবং পঠন প্রণালীর কী কী বৈশিষ্ট্য আছে এবং ধরো ডিসলেক্সিয়া কী, এই ধরনের কিছু কিছু প্রশ্ন এখান থেকে আসে। তো এই ছিল আজকের ভিডিও। এবারে তারপরেই দেখতে পাচ্ছি সিলেবাসে এনগেজমেন্ট উইথ দ্য ফিল্ড অথবা প্র্যাকটিকাম। তো এই প্র্যাকটিকামগুলো তোমরা নিশ্চয়ই করেছো। তো দেখা হচ্ছে খুবই শিগগিরই কোনো একটা ভিডিওতে, এবং এর পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসবো ইপিসির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এবং যেটা বলার যে সাজেশান ভিত্তিক অবশ্যই কিছু না করার থাকলে অবশ্যই সাজেশানটা একটা মাধ্যম কোনো কিছু পড়ার জন্য, কিন্তু বিগত বছর থেকে যারা প্রশ্ন করেন এটা মনে করা হচ্ছে যে প্রশ্নের ধরনটা কীভাবে কোনোভাবে চেঞ্জ হয়েছে। আগে কী হতো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন একটা ইয়ার ছাড়া অর্থাৎ অল্টারনেট ইয়ারের প্রশ্নগুলো দেখে গেলেই 10 নম্বরের বা 5 নম্বরের প্রশ্নগুলো কমন চলে আসতো। কিন্তু এখন হচ্ছে কি, যাতে স্টুডেন্টরা নিজে থেকে যাতে লিখতে পারে বা তাদের কতখানি দক্ষতা রয়েছে সেই অনুযায়ী কী হয়, বইয়ের ভেতর থেকে একদম প্রশ্ন আসে। তো পরিশেষে বলি যে তোমরা কোন বইটা পড়বে। দেখবে যে প্রত্যেকে যারা ধরো লাইব্রেরিতে যাও কলেজে, প্রত্যেকটা পেপারেরই আলাদা আলাদা বই রয়েছে। এবারে একটা সমস্ত কিছু একসাথে পেপারের বাঞ্চ পাওয়া যায়, বিএড স্ক্যানার এবং বিএড স্কলার, একটা রিতা পাবলিকেশনের এবং একটা আহিলি পাবলিকেশনের। তো চাইলে তোমরা বই কিনতে পারো, কিন্তু যদি মনে হয় যে বই কেনাটা হয়তো একটু খরচ সাপেক্ষ, তাহলে পিডিএফ অবশ্যই অ্যাভেলেবেল থাকে, তাহলে তোমরা সেটা প্রিন্ট করে জেরক্স করে নিতে পারো। তবে আমি বলবো যখনই পিডিএফটা প্রিন্ট করবে বা জেরক্স করবে, অবশ্যই তার পাবলিকেশন ইয়ারটা দেখে প্রিন্টটা করবে, কারণ এক একটা ইয়ারে তো সব ইয়ারে তো সমান প্রশ্ন থাকে না। তুমি যদি আপডেটেড ইয়ারের স্ক্যানার বা স্কলার প্রিন্ট করো বা জেরক্স করো বা কেনো বইটা, তাহলে যে প্রশ্নগুলোর আগে নেই সেই প্রশ্নের উত্তরগুলো তোমার পেতে সুবিধা হবে। তো অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে। বন্ধুরা, আমি ভেবেছিলাম যে আরেকটা ভিডিও নিয়ে এসে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আলোচনা করব, কিন্তু তোমরা এখানে দেখে নাও প্রশ্নগুলো কি কি আছে। আমি পাশে হচ্ছে আমার কাছে যে স্ক্যানারটা ছিল তার উত্তরপত্রগুলো লিখে রেখেছিলাম। তো আমি জানি না যে এই বছরের হচ্ছে পাবলিকেশান কত পেজের পরিবর্তন হতে পারে। তো তোমরা তোমাদের নিজেদের মতো করে প্রশ্নগুলো দেখো কীভাবে রিপিট হয়েছে। কিন্তু আমি তোমাদেরকে এটাই বলবো যে পুরো বইটা না পড়ে গেলেও প্রশ্নগুলো একটু যদি দেখে যাও, এবং যদি প্রশ্ন কমন নাও আসে তাহলে নিজে থেকে কিছু লিখতে পারবে। এই যে যেমন বলেছিলাম আমি সিলেবাসটা ডিসকাস করতে করতে, পাঠ্যক্রম জুড়ে পঠন কী, তারপরে এই যে তোমাদের আছে এই যে সৃজনমূলক পাঠ কী, ক্রিয়েটিভ রিডিং কী, আদর্শ পাঠের দুটি বৈশিষ্ট্য, এছাড়া রয়েছে সরব ও নীরব পাঠের পার্থক্যগুলি কী কী, এবং 2021-এর প্রশ্নে দেখো ভোকাবুলারি কী কী। অনেক সময় দেখবে অনেক বাংলা প্রশ্ন অর্থ তোমরা বুঝতে পারছো না, তো পাশেই দেখবে, পাশে ঠিক নেই মানে তার সাথে সাথে ইংলিশের টার্মগুলো দেওয়া থাকে। তো প্রশ্ন ঘুরিয়ে দেওয়া হলে অনেক সময় ওরকম থাকে যে স্টুডেন্টরা অনেক সময় বুঝতে পারে না। তো ইংলিশ টার্মটা দেখলে তোমরা আশা করি বুঝতে পারবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করছি।